প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটন অ্যান্ড বলবিদ্যা অধ্যায়ের লাস্ট যে লেকচার, এই লেকচারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটার ইতি টানবো, শেষ করে দিব আজকে আমরা। তো লাস্ট লেকচারে আমরা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল কি জিনিস সেই কেন্দ্রমুখী বিমুখী বল সম্পর্কে আমরা আলোচনা করব, এবং সেই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলকে আমরা কিভাবে বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি তার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আমি তোমাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করব। তো নিশ্চয়ই তোমরা ক্লাসে সবাই মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমে দেখো, আমাদের কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল কি জিনিস, এই কনসেপ্টটা একটু আমাদের জানতে হবে। যদিও এই কনসেপ্টটা আমি অলরেডি তোমাদের শিখিয়েছি, সেটা হচ্ছে গতিবিদ্যা অধ্যায়ে। সেই গতিবিদ্যা অধ্যায়ে কিন্তু কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের কথাটা আমি বলেছিলাম। তোমরা অনেকে হয়তো মনে রেখেছো, যারা ভালো স্টুডেন্ট, লেখাপড়া করো, তারা মনে রাখতে পেরেছো। আর যারা এই যে ক্লাসে ঢুকে নাম ধরে ডাকার পরেও যারা রেসপন্স করো না, তারা আসলে মনে তো রাখবে নেই, লেখাপড়ার সাথে তারা সম্পর্ক যুক্তই নয়। সুতরাং তাদের নিয়ে আমার আর কোনো কিছু বলার নাই। তো যারা লেখাপড়া করতেছে তাদেরকে নিয়ে আমার যে কথাগুলো, যে এই যে কোনো একটা বস্তু যখন কোনো বিন্দু বা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনশীল হয়, তখন এই বস্তুটার টার্গেট থাকে। ধর এই যে এখানে একটা বস্তু নেওয়া হয়েছে, যে বস্তুটার ভর হচ্ছে, ডান দিকের যে চিত্রটা আমি দিয়েছি সেই চিত্রটা একটু ব্যাখ্যা করতেছি এই জায়গায়। তো এই বস্তুটার ভর হচ্ছে ছোট হাতের এম। এই বস্তুটা আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে ভি সমদ্রুতিতে ঘুরছে। ভিটা হচ্ছে দ্রুতি, বেগের দিকটা প্রতি মুহূর্তে এখানে পরিবর্তন হচ্ছে। এখন বলো তো, এই যে বেগের দিক পরিবর্তন করানোর জন্য কি হতে হয়, কি করতে হবে? এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ, তাহলে এই বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করে তোমার এই বস্তুটার গতির দিক প্রতি মুহূর্তে তোমার কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে এই বস্তুর উপর গতির দিক পরিবর্তন করার জন্য বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বল কাজ করে, এই বলটার নামই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল। এবং এট দ্য সেম টাইম এই বস্তুটা কিন্তু বাহিরের দিকে একটা বলে ছিটকে যাবার চেষ্টা করে, যেই বলটার নামই হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ কোন একটা বস্তুকে যখন সুতোয় বেঁধে ঘোরানো হয়, ইভেন তোমরা যখন বাসে চলাফেরা করো, বাস যে কোনো গাড়িতেই, তখন কোন একটা গাড়ি যখন একটা জায়গায় মোড় নেয়, মোড় নেওয়া মানে বোঝো বাঁক নেওয়া, মানে কোন একটা রাস্তা যদি একটু বাঁকা থাকে, তাহলে ওই বাঁকের স্থানে যখন গাড়িটা বাঁক নিতে যায়, তখন তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো যে তুমিই তো বাসের মধ্যে বা গাড়ির মধ্যে বসে আছো, তুমি ডান দিকে, অর্থাৎ বাসটা যদি এইভাবে টার্ন নেই, বাম দিকে টার্ন নেই, তাহলে তুমি ডান দিকে সিটকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় তোমার। এটা কি কখনো খেয়াল করেছো তোমরা? আচ্ছা, খেয়াল করলে ভালো। তো তার মানে তুমি যে বলে বাইরের দিকে সিটকে যাওয়ার চেষ্টা করলা, সেই বলটার নাম কি বলো তো? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, সেটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই যে কেন্দ্র বিমুখী বলটাকে আমরা এখানে এফ দিয়ে প্রকাশ করেছি। এখন এই কেন্দ্র বিমুখী বলকে যদি তুমি এই কেন্দ্রের দিকে এই বলটাকে যদি তুমি নিষ্ক্রিয় করতে না পারো, তাহলে তো বস্তুটা বাইরের দিকে ছিটকে যাবে। কিন্তু তোমার টার্গেট হচ্ছে এই বস্তুটার একটা বৃত্তাকার পথ, গতিপথ তোমার তৈরি করা। তাহলে অবশ্যই তোমার এই বস্তুর উপরে সমমানের আরেকটা বল কোন দিকে প্রয়োগ করতে হবে? কেন্দ্রের দিকে প্রয়োগ করতে হবে। তো এই যে বস্তুর উপর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বল কাজ করে, সেটার নামই হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটাকে আমরা নামকরণ করেছি এফসি। সি দ্বারা বোঝানো হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স, যার বাংলা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর সেন্ট্রিফিউগাল ফোর্স, যার বাংলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলে মান সমান বলেই তোমার এই বস্তুটা এই আর ব্যাসার্ধের এই বৃত্তাকার কক্ষপথে ভি সমদ্রুতিতে ঘূর্ণনশীল হয়। তো সেক্ষেত্রে তোমার এই কেন্দ্রমুখী বা বিমুখী বলে যে রাশিমালা, সেটা অলরেডি আমি তোমাদের পড়িয়েছি। এফসি বা দ্যাট ইজ ইকুয়াল টু এফ, কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল, দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ আমরা জানি যে কেন্দ্রমুখী ত্বরণ, এটা আমি প্রমাণ করে দেখিয়েছি তোমাদের, কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড আর। ত্বরণ যদি আমরা জানি, তাহলে ত্বরণ থাকা মানে এই বস্তুটার উপরে কি থাকবে? একটা বল থাকবে। এই ত্বরণ যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ, সুতরাং এই ত্বরণের কারণে তোমার বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, দ্যাট ইজ এফ সি ইজ ইকুয়াল টু এম ইন্টু এসি, নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে। তাহলে এম থেকে গেল, আর এসি মানে হচ্ছে তোমার ভি স্কোয়ার ডিভাইডেড আর। এই যেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং এটাকে আমরা কেন্দ্র বিমুখী বলও ধরে নিব, যেহেতু কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। এবং আমরা জানি যে ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা হচ্ছে রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতির মধ্যে রিলেশন।
তো ভি ইকুয়াল টু ওমেগা আর, সেই মানটা যদি এখানে বসানো হয় ভি এর জায়গায়, তাহলে কিন্তু তোমার এই রিলেশনটা তৈরি হবে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে কোন একটা বস্তু যখন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘূর্ণনশীল হবে, তখন এখানে আমরা দুইটা বলের কনসেপ্ট আমরা জানলাম। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটা বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করে, আর আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যেটা বৃত্তের ব্যাসার্ধ বরাবর বাহিরের দিকে কাজ করে। তাহলে কেন্দ্রমুখী বল এবং তখন কি বলের বস্তুটা সমকৌণিক বেগে ঘুরতে থাকবে ওমেগা? হ্যাঁ ঘুরতে থাকবে। আমি একটা প্রশ্ন করেছি, কেন্দ্রমুখী বল এবং বিমুখী বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? এমসিকিউ প্রশ্ন। 180 180 ডিগ্রি। শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, এটাই তো বললাম। আচ্ছা, এখন আমরা এই যে কেন্দ্রমুখী এবং বিমুখী বল যেটা আমরা শিখলাম, এই কেন্দ্রমুখী এবং বিমুখী বলের আমরা এখন প্রয়োগ দেখব, বাস্তবিক প্রয়োগ, যে কিভাবে আমরা এই বলগুলোকে আমরা ব্যবহার করে বাস্তব জীবনে আমরা বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, তার থিওরিটিক্যাল যে কনসেপ্ট এবং ম্যাথমেটিক্যাল যে কনসেপ্ট, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতে দেখো, আমরা প্রথম যে প্রয়োগটা আমরা এখানে নিয়ে আসছি স্যার অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে অনুভূমিক রাস্তায় কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল যদি সমান হয়, তাহলে বস্তুটা মানে সামনের দিকে যায় কিভাবে? সামনের দিকে যায় না, কক্ষপথে বৃত্তাকার চলে পথে কিভাবে? যায়। সামনের দিকে যাওয়া মানে তো রৈখিক গতি। স্যার বৃত্তাকার পথে হ্যাঁ, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। কিভাবে যায়? এই কেন্দ্রমুখী বিমুখী বলের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। এই যে গ্রহ নক্ষত্রগুলোতেও কিন্তু এখানে এই বলগুলো কাজ করে। যেমন পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, তো তার মানে পৃথিবী এবং চাঁদ, এখানে কিন্তু কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের কনসেপ্টটা আছে এই জায়গায়। তার মানে কেন্দ্রমুখী এবং বিমুখী বল একটা পর্যায়ে যখন সমান হয়, তখন এই বস্তুটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। আচ্ছা, এখন এই অনুভূমিক রাস্তার ক্ষেত্রে আমরা কিভাবে এই বলটার আমরা প্রয়োগ দেখাতে পারি, সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে দেখো। আমরা এখানে দেখো, অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া। অনুভূমিক মানে হচ্ছে রাস্তাটা সমতল, একদম সমতল। তো সেই রাস্তায় গাড়ি কিভাবে বাঁক নেবে, সেটা নিয়ে আমরা একটু এখানে আলোচনা করি। তো এখানে আমি একটা গাড়ি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা গাড়ি, 4 চাকার একটা গাড়ি। এটা 4 চাকার ক্ষেত্রে, 4 চাকা বা 3 চাকার গাড়ির ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা প্রযোজ্য হবে। 2 চাকার ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা প্রযোজ্য হবে না। আচ্ছা, তো 2 চাকার ক্ষেত্রে কি, সেটা আমি পরে দেখাবো। তো প্রথমে 4 চাকা বা 3 চাকার যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো যখন অনুভূমিক রাস্তায় বাঁক নেবে, তখন কিভাবে বাঁক নিতে পারে এবং সর্বোচ্চ কত দ্রুতিতে বাঁক নিতে পারে, সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হবে। আচ্ছা, এখন বলো তো, এই যে গাড়িটা যখন একটা বাঁকের জায়গাতে বাঁক নিতে যাবে, তখন বাহিরের দিকে খেয়াল করো, বাঁকটা কোন দিকে নিচ্ছে। এই চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বাঁকটা কি ডান দিকে নিচ্ছে নাকি বাম দিকে মোড় নিচ্ছে? বলো। বাম দিকে মোড় নিচ্ছে। তাহলে বাম দিকে। আচ্ছা, গাড়িটা যখন বাম দিকে মোড় নিতে যাবে, তখন কেন্দ্র বিমুখী বলটা কোন দিকে কাজ করবে? অর্থাৎ তুমি গাড়িটা যখন বাম দিকে মোড় নিবে, তখন গাড়ির ভিতরে যারা ডান দিকে। তারা কি ডান দিকে বল অনুভব করবে। তো সেই বলটার নাম কি বলো? সেই বলটা কেন্দ্র বিমুখী বল। আর কেন্দ্র বিমুখী। এই বলটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, এখন বলো তো, এখানে কিন্তু আর অন্য কোনো বল নাই। আচ্ছা, এখন বলো, কেন্দ্র বিমুখী বলের কারণে এই গাড়িটা কোন দিকে যাবে? গাড়ির দিকে যেতে চাই। বেঁকে যাবে গাড়িটা, ডান দিকে বেঁকে যাবে। গাড়িটা ডান দিকে ছিটকে যাবে, ডান দিকে ছিটকে যাবে এই কেন্দ্র বিমুখী বলের কারণে। তাহলে গাড়িটাকে যদি তুমি ছিটকে যাওয়ার হাত থেকে রক্ষা করতে চাও, তাহলে অবশ্যই বাম দিকে কি সমমানের একটা বল প্রয়োগ করতে হবে না? জি স্যার। এই বলটার নামই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল। ঠিক আছে? তাহলে তোমার এই গাড়িটাকে এই পথে বাঁক নেওয়ার জন্য এখানে যে কেন্দ্র বিমুখী বল তৈরি হচ্ছে, এই কেন্দ্র বিমুখী বলকে নিষ্ক্রিয় যদি তুমি করতে না পারো, যোগান দিতে না পারো, তাহলে এই কেন্দ্র বিমুখী বলের কারণে গাড়িটা ডান দিকে ছিটকে পড়ে যাবে, দুর্ঘটনা ঘটবে, যেটা বাংলাদেশে প্রতিদিন হয়। আচ্ছা, এখন তাহলে আমার এখানে অবশ্যই বাম দিকে একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি করতে হবে তোমার। আচ্ছা, এখন বলো তো, এখানে তো অন্যান্য কোনো বল এখানে নাই। তোমার গাড়িটার যে ওজন, এই ওজনটা কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। ওজন কোন দিকে কাজ করবে? W=mg। এটা খাড়া নিচের দিকে কাজ করবে। আচ্ছা, বলো তো, ওজনের কোনো উপাংশ এই ডান দিক বরাবর অথবা বাম দিক বরাবর কি তৈরি হবে? বলো তো। ওজন বাম দিক বরাবর তৈরি হবে। ডান দিক বরাবর তৈরি হবে। 90 ডিগ্রি তো। কোন দিক বরাবরই তো হবে না। আচ্ছা, একজন বললো 90 ডিগ্রি, আর একজন বললো কোনো দিক বরাবরই তৈরি হবে না, আর কেউ বলেছে ডানে তৈরি হবে, কেউ বলেছে বামে তৈরি হবে। ইজ ইট ফিজিক্স?
দেখি ফিজিক্স। তাহলে ভেক্টরে কি লেখাপড়া করেছো বলো? দুইজন উত্তর সঠিক দিয়েছো যে এখানে ওজনের কোনো উপাংশ ডানে বামে তৈরি হবে না। কেন হবে না? কেননা তোমার ডানের দিকের সাথে ওজন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এবং বামের দিকের সাথেও তোমার এটা কত অ্যাঙ্গেল তৈরি করবে? 90 ডিগ্রি তৈরি করবে। সুতরাং এই বরাবর ওজনের যে উপাংশ, that is mg cos 90 degree. So what is this? mg cos 90 equal to কত? 0। ডানেও তাহলে mg cos 90 equal to কত হবে? 0 হবে। তার মানে ডানে বামে ওজনের কোনো উপাংশ তৈরি হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কে এখানে কেন্দ্রমুখী বল তৈরি করবে? কে এই যে বাম দিকে কেন্দ্রমুখী বলটা তৈরি করবে? হচ্ছে এই যে যখন ঘর্ষণ বল, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে তোমার এখানে এই কেন্দ্রবিমুখী বলের কারণে যে গাড়িটা ডান দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, ওই মুহূর্তে তোমার চাকার সাথে মাটির একটা ঘর্ষণ বল কাজ করবে। এই ঘর্ষণ বলটা আমরা জানি যে গাড়ি যে গতি যেদিকে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? তার বিপরীত দিকে কাজ করে। কেন্দ্রমুখী বলের কারণে তো গাড়িটা ডান দিকে যাবে, তাই না? তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? চাকা এবং মাটির মধ্যে যে ঘর্ষণ বল সেটা বাম দিকে কাজ করবে। এই ঘর্ষণ বলটাকে এখানে নামকরণ করা হয়েছে এফএস। এস ঘর্ষণ কিন্তু অনেক প্রকারের আছে, গতীয় ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, অনেক প্রকারের ঘর্ষণ আছে। তো এখানে যে ঘর্ষণটা কাজ করবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কেন? কারণটা হচ্ছে যে তোমার এই গাড়িটা এই কক্ষপথে এই পথে কিন্তু তোমার এখানে কি হতে থাকবে? বাঁক নিতে থাকবে। তার মানে গাড়িটা ওই ব্যাসার্ধ ওই জায়গাটায় তোমার স্থির থেকে তোমার গতিশীল হবে। তার মানে ডানেও যাচ্ছে না, বামেও যাচ্ছে না, যার জন্য তোমার এখানে এই গাড়িটা এই অবস্থা, এই পথে তোমার সে বাঁক নেবে। যার জন্য এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে স্থির ঘর্ষণ বল। তো স্থির ঘর্ষণ বলের ক্ষেত্রে দেখো আমাদের কিছু কনসেপ্ট জানা আছে। তাহলে এখন দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা। এই যে ঘর্ষণ বল যেটা তৈরি হলো মাটি এবং চাকার মধ্যে, যে ঘর্ষণ বল স্ট্যাটিক ফোর্স এফএস, এই স্ট্যাটিক ফোর্সটাই কি তৈরি করছে বলো? এখন কেন্দ্রমুখী বলটা তৈরি করছে, হ্যাঁ এফসি তৈরি করবে। তাহলে এই এফসি যখনই তৈরি হবে তখনই তো গাড়িটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে, অর্থাৎ কেন্দ্রবিমুখী বলটাকে সে নিষ্ক্রিয় করবে। আচ্ছা এখন দেখো এখানে দেখো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করছি। দেখো কেন্দ্রবিমুখী বল সমান আমরা কি জানি? F equal to mv square by r, রাইট? আচ্ছা এবারে এই সমীকরণগুলো কি তোমাদের জানা আছে নাকি আমাকে আবারও বলতে হবে বারবার? এগুলো কোথায় পড়ে এসেছি আমরা বলো? এই যে সমীকরণ আছে এটা কোথায় পড়ে এসেছি বলো? আমরা কোথায় পড়ে এসেছি? তৃতীয় না, এই অধ্যায়ে পড়ানো হয়েছে, এই নিউটনের বলবিদ্যা অধ্যায়ে শুরুর দিকে পড়ানো হয়েছে। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো এই যে এখানে এস লেখা আছে মানে এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। গাড়িটা তো এখানে স্থির থাকবে, স্থির থাকা মানে কিন্তু গাড়িটা মানে গতিশীল আছে, বাট ওই রাস্তাটা ওখানে স্থির থাকবে। তার মানে ডানেও যাবে না বামেও যাবে না। এই জন্য ওই অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটাই হচ্ছে তোমার স্থির ঘর্ষণ বল। তো সেই স্থির ঘর্ষণ বলের ক্ষেত্রে যে গুণাঙ্ক সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো সেই গুণাঙ্কের সংজ্ঞা কি? যে ঘর্ষণ বল ডিভাইডেড অভিলম্বী প্রতিক্রিয়া বল, পড়ানো হয়েছে অলরেডি। তাহলে এফএস ডিভাইডেড আর আর মানে কত? আর ইজ ইকুয়াল টু কত হবে? এই আর হচ্ছে প্রতিক্রিয়া বল, ওজনের সমান হবে যেহেতু এটা তোমার সমতল রাস্তা, তার জন্য আর ইকুয়াল টু এমজি। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম এফএস ইকুয়াল টু মিউ এস এমজি। তাহলে এখানে কি পরিমাণ ঘর্ষণ বল তৈরি হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা বলো তো এখানে রাস্তার চাকার সাথে মাটির যে ঘর্ষণ বল এটা কি পরিবর্তনশীল নাকি ঘর্ষণ বলের সর্বোচ্চ একটা মান থাকবে বলো? আচ্ছা তাহলে আমি এখানে বলতে চাচ্ছি, এত স্লো কেন তোমরা? এখানে মাটির সাথে চাকার যে ঘর্ষণ বল, বলে সর্বোচ্চ যে মান, সর্বোচ্চটা মান থাকবে না নাকি মানটা পরিবর্তন হতে থাকবে? কোন একটা নির্দিষ্ট স্থানে ঘর্ষণ বল কি কনস্ট্যান্ট? যে কোনো একটা নির্দিষ্ট স্থানে ঘর্ষণ বলের মানটা কি হবে? কনস্ট্যান্ট হবে। আচ্ছা তাহলে ঘর্ষণ বলের চেয়ে যদি খেয়াল করো এই এফএস এর চেয়ে যদি এই কেন্দ্র বিমুখী বলের মানটা বড় হয়, বেশি হয়, তাহলে কি হবে? তাহলে গাড়ি ছিটকে বাঁ দিকে পড়ে যাবে, ডান দিকে পড়ে যাবে। সাবরিনা আফরোজ বলতেছে গাড়ি ছিটকে ডান দিকে পড়ে যাবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হবে নিরাপদে বাঁক নেওয়ার জন্য বলো তো? তাহলে আমার অবশ্যই যেহেতু ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মান, কেন্দ্র বিমুখী বলের মানটা ঘর্ষণ বলের এই সর্বোচ্চ মানের সমান হতে পারবে, অথবা এই কেন্দ্র বিমুখী বলের মানটা এই ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মান তার চেয়ে ছোট হতে পারবে। ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মান তার চেয়ে যদি কেন্দ্র বিমুখী বলের মানটা বড় হয় তাহলে অবশ্যই ওখানে কি ঘটবে?
দুর্ঘটনা ঘটবে। ইজ ইট ক্লিয়ার টু অল? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে সেই কন্ডিশনটা এখানে লেখা হয়েছে, দ্যাট ইজ দা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর বাকিগুলো ক্যালকুলেশন, এখন আর আমাকে বলতে হবে না। তাহলে এই যে এখানে এফ লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু কেন বলা হয়েছে জানো? সর্বোচ্চটা আমরা ক্যালকুলেশন করতে পারি। কেন্দ্র বিমুখী বলে মানটা সর্বোচ্চ কি হতে পারে? ঘর্ষণ বলে সমান হতে পারে। সেই ক্ষেত্রে তোমার কেন্দ্র বিমুখী বলটা এই বলটাকে যোগান দিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। আর কেন্দ্র বিমুখী বলে মানটা কিন্তু সমান হলেও ছোট হলে তোমার সেই ছোট বলটাকে তোমার এই ঘর্ষণ বল কি করবে? প্রশমিত করবে, ফলে ওখানে নিরাপদে ওখানে বাঁক নিতে পারবে। এটা হচ্ছে সর্বোচ্চ যখন তুমি বিবেচনা করবে তখন ইকুয়াল টু, আর লেস দেন হলেও কিন্তু সেক্ষেত্রে ওখানে নিরাপদে বাঁক নিতে পারবে। আচ্ছা, তাহলে এফ মানে কত? এম ভি স্কোয়ার বাই আর। আর এফ এস মানে কত বের করেছি ওই যে উপরের দিকে। এবার এখানে মানগুলো অ্যাপ্লাই করার পরে ফাইনালি দেখো আমরা ভি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম এইটা। তাহলে কোন একটা সমতল রাস্তায় 4 চাকার গাড়ি বা 3 চাকার গাড়ি ক্ষেত্রে নিরাপদে সর্বোচ্চ কত দ্রুতিতে বাঁক নিতে পারে সেটা যদি তুমি বের করতে চাও, তাহলে এই সমীকরণটা ব্যবহার করে কিন্তু অঙ্কটা করতে হবে। যেমন আমি যদি বলে দিই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ(s) দ্যাট ইজ ইকুয়াল টু ধরো 0.02। এরপরে আমরা বলে দিলাম যে বাঁকের স্থানে বাঁক নিচ্ছে সেটা হচ্ছে তোমার 20 মিটার। আর এখানে জি এর মানটা আমি বলে দিলাম 10 মিটার পার সেকেন্ড, রাউন্ড ফিগার আমি বলে দিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে উক্ত স্থানে সমতল রাস্তায় নিরাপদে বাঁক নেওয়ার জন্য গাড়ির দ্রুতি সর্বোচ্চ কত হতে পারে? তাহলে কি করবে বলো? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই সমীকরণটার মান বসাবে। এই সমীকরণটা মান বসানো রুট ওভার আছে কিন্তু, তাহলে এই সমীকরণে মান বসানোর পরে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্ট হবে। অঙ্কটা করে নিবে বাসায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই টপিকে কি শিখলাম বলো? এই টপিক থেকে কি শেখা হলো? রিফা তামান্না বলো 292। রিফা তামান্না 292 বলো এই টপিক থেকে আমরা কি শিখলাম? রিফা তামান্না 292। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। কয় মিনিট পরে ইয়েস স্যার বলতেছে রিফা তামান্না। আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। নেক্সট টপিক হচ্ছে অনুভূমিক রাস্তায় সাইকেল বা বাইক আরোহীর ক্ষেত্রে আমরা কিভাবে এই কেন্দ্র মুখী বলের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা করতে পারি। তাহলে আমরা এই টপিকে আমরা শিখলাম কোন সমতল রাস্তায় অনুভূমিক রাস্তায় কোন গাড়ির ক্ষেত্রে বলো? 4 চাকা গাড়ির ক্ষেত্রে। 3 চাকা বা 4 চাকা। 4 চাকা বা আরো যে 4 এর অধিক, মানে 3 এর অধিক আর কি, 3 এর অধিক চাকার গাড়িগুলোর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা হবে এখানে। আচ্ছা, এবারে 2 চাকার ক্ষেত্রে, 2 চাকা তো সাইকেল বাইক এগুলো হতে পারে। বাইকও অবশ্যই বিভিন্ন ধরনের বাইক তৈরি হয়েছে, এখন 3 চাকার বাইকও পাওয়া যায়। তো এক্ষেত্রে 2 চাকার ঘটনা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। 3 চাকা হলে উপরেরটা, ঠিক আছে? 3 চাকা হলে উপরেরটা, আর 2 চাকা হলে এইটা। এটা হচ্ছে 2 চাকা। 2 চাকা। 1 চাকা। 1 চাকা গাড়ি তুমি চালাইতে পারো? কে বলতেছে 1 চাকার গাড়ি চালাবা? আচ্ছা, এখন 2 অনুভূমিক রাস্তায় আমরা 2 চাকার গাড়ি ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি সেটা আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো 2 চাকার গাড়ি যখন চালানো হয় সাইকেল বা বাইক, তখন কি তোমরা খেয়াল করে দেখেছো যখন সমতল রাস্তায় বাঁক নেওয়া হয় তখন আরোহী সহ সাইকেল বা আরোহী সহ বাইক হেলে চালায়, উলম্বের সাথে একটু হেলে যায়? জি স্যার। এটা কি কখনো খেয়াল করেছো তোমরা? তাহলে এটা কেন হেলে চালায়? কেন হেলে চালায় তার কারণটা কি? তার কারণটা দেখো, আমি এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য আমি এখানে একটা চিত্র ড্রয়িং করতেছি, দেখো একটু বুঝতে পারো কিনা। এই জায়গায় আমি একটা চিত্র ড্রয়িং করতেছি, বলো তো এটা চিত্রটা ভালো হলো না? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি আবারও চিত্রটা ড্রয়িং করতেছি। আমি টোটাল গাড়ি তো ড্রয়িং করা সম্ভব না, একটা চাকা দিয়ে দেখানো হচ্ছে এই জায়গায়। এই তাও ভালো হয় না, যাই হোক। তাহলে এটা একটা চাকা, এখন এটা মাটির উপর দিয়ে গতিশীল হবে, এটা হচ্ছে সমতল রাস্তা। আচ্ছা, এখন বলো তো এই চাকাটা কি একদম স্ট্রেট, এই চাকাটা কি সোজা আছে না একটু বেঁকে গিয়েছে বলো? একটু হেলে আছে। একটু হেলে আছে। তাহলে এটা কোন অবস্থাটা দেখানো হচ্ছে বলো? এটা কোন অবস্থাটা দেখানো হচ্ছে? বাঁক নেওয়ার অবস্থা। বাঁক নেওয়ার অবস্থাটা দেখানো হচ্ছে।
তাহলে চাকা মাটির উপরে একটা কি বল প্রয়োগ করবে বলো তো? চাকা মাটির উপরে একটা কি প্রয়োগ করবে? ক্রিয়া বল। জি স্যার। তাহলে মাটি আবার চাকার উপরে কি প্রয়োগ করবে বলো? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এই প্রতিক্রিয়া বলটাকে নামকরণ করা হলো আর। আচ্ছা, এবারে দেখো আমরা এখানে একটা ভার্টিক্যাল উলম্ব রেখা ড্রয়িং করতেছি। এই বরাবর যেটা কাজ করবে সেটা কি বলো? সাইকেল সহ আরোহী টোটাল যে ভর সেটা যদি এম হয়, তাহলে তার টোটাল যে ওজন সেটা এই ভার কেন্দ্র আমরা এখানে বিবেচনা করছি, এমজি কোন দিকে কাজ করবে? কারণ নিচের দিকে কাজ করবে। আচ্ছা, এখন বলো তো, চাকাটা নরমালি সোজা থাকার কথা ছিল, কিন্তু বাঁকের স্থানে গিয়ে সে এই মার্কারটা হচ্ছে উলম্ব রেখা, হ্যাঁ, আর আমার হাতটা হচ্ছে চাকা। আচ্ছা, এখন চাকাটা যখন ওখানে গাড়িটা যখন বাঁক নিচ্ছে তখন উলম্বের সাথে ওখানে হেলে গিয়েছে। এখন বলো তো, এই যে হেলে গেল, এটা কার সাপেক্ষে হেলে গেল বলো তো? এই যে আমার চাকাটা যে হেলে গেল, উলম্বের সাপেক্ষে হেলে গিয়েছে। এই জন্য আমরা এই উলম্বের সাপেক্ষে যে কোণে হেলে গেল এই কোণটাকে আমরা নামকরণ করব থিটা। তাহলে এখন দেখো, আর এখন দুইটা উপাংশে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? একটা হচ্ছে তোমার এই বরাবর যে উপাংশ সেটা হচ্ছে আর cos থিটা, আর ডান দিক বরাবর একটা উপাংশ তৈরি হবে, দ্যাট ইজ আর sin থিটা। আর sin থিটা। What is the contribution of the two components of R, reaction force R? আর sin থিটা হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, আর আর cos থিটা হচ্ছে এই যে প্রতিক্রিয়া বল সেটাকে নিষ্ক্রিয় করবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা যখন এই এরকম রাস্তায় বাঁক নিচ্ছে, তাহলে এইদিকে কি বল কাজ করবে বলো? এই বাম দিকে কি বল আছে? কেন্দ্র বিমুখী বল আছে। তো সেই কেন্দ্র বিমুখী বলটা কত? এম ভি স্কয়ার ডিভাইডেড বাঁকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এম ভি স্কয়ার ডিভাইডেড আর। তাহলে কি আমরা লিখতে পারি না? দেখো চিত্র থেকে কি লেখা যাচ্ছে? চিত্র থেকে আর sin থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড আর। তার মানে আর sin থিটাটা, এই যে প্রতিক্রিয়া বলের যে কম্পোনেন্ট উপাংশটা তৈরি হয়েছে আর sin থিটা, এটা কি করবে? উত্তর হচ্ছে এই যে বাহিরের দিকে যে কেন্দ্র বিমুখী বলটা তৈরি হচ্ছে সেটাকে যোগান দিবে। এই জন্য আর sin থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। আর cos থিটাটা কি করছে বলো তো? আর cos থিটাটা ওটার যে ওজন, আরোহী সহ সাইকেলের যে ওজন বা আরোহী সহ বাইকের যে ওজন, সেই ওজনটাকে তারা কি করবে? নিষ্ক্রিয় করবে আর cos থিটা। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দাও আর এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তো সমীকরণ 1 কে যদি সমীকরণ 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ফাইনালি আমরা এখানে কি পেয়ে যাই? tan থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড আর জি। এটা পাওয়া যায় কিনা একটু আমাকে বলো। tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড আর। জি স্যার। আচ্ছা, তাহলে বলো তো এখান থেকে কয়েকটা জিনিস একটু জানতে হবে, যে আর এর মানটা যদি অনেক ছোট হয় তাহলে থিটার মানটা কিন্তু বড় হবে। আবার আচ্ছা, এটার একটা উদাহরণ দেখো, যে ধরো এইটা একটা বাঁকের রাস্তা, আবার এইটা আরেকটা বাঁক। বলো তো প্রথম চিত্রটার ক্ষেত্রে আর এর মান কেমন হবে আর দ্বিতীয় চিত্রটার ক্ষেত্রে আর এর মান কেমন হবে? স্যার, প্রথম চিত্রটার ক্ষেত্রে আর এর মান বেশি হবে, আর এর মান বড় হবে, ছোট হবে। এটা আর এর মান, এটা কি একটা চাপ না? তো চাপ মানে কি? একটা বৃত্তের অংশ, তার মানে এই বৃত্তটা তো অনেক বড় হবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আর এর মানটাও কি হবে? বড় হবে। তাহলে এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো বৃত্তটা কিন্তু অনেক ছোট হবে, তার মানে এটার ক্ষেত্রে আর কি ছোট হবে। তো আর যদি ছোট হয় তাহলে 1 নাম্বার কন্ডিশন, আর যদি ছোট হয় তাহলে থিটাটা কি হবে? তোমার বেশি হবে। এটা একটা কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্ট হলো যে ভি যদি বেশি হয়, ভি মানে ধরো একটা নির্দিষ্ট বাঁকের স্থানে, ধরো এই বাঁকের স্থানে তোমার ভি বেশি করতেছে, অর্থাৎ তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিচ্ছ, 15 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিচ্ছ, 20 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিচ্ছ। তো সেই ক্ষেত্রে ভি যদি ইনক্রিজ করে একটা নির্দিষ্ট বাঁকের স্থানে তাহলে আর কনস্ট্যান্ট। তাহলে ভি যদি ইনক্রিজ করো তাহলে সেই ক্ষেত্রে থিটার মানটাও তোমার কি হবে? ইনক্রিজ হবে। তোমরা কি মোটর বাইক রেসিং দেখেছো তোমরা? এই যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখানো হয়। জি স্যার। এগুলো তো তোমরা দেখবা না, তোমরা তো দেখবা সে ভারতীয় সেই বিভিন্ন সিরিয়াল দেখবা তোমরা, এইগুলো দেখতে হয়। তো সেখানে কি দেখেছো বলো? পূজা বণিক বলো তো। অ্যাডভার্টাইজ দেখি। আচ্ছা, তো বলো পূজা বণিক, বলো তো তুমি কি দেখেছো? এই যে বাইক রেসিং এর ক্ষেত্রে কি দেখা যায় বলো তো? তারা তো মোটামুটি প্রায় 150 থেকে একদম হেলে যায়, 150 200 তার চেয়েও বেশি কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ওরা মানে গতিশীল থাকে, আরো বেশি থাকে 300 400 450। স্যার, ওরা যখন বাঁক নেয় তখন কি খেয়াল করে দেখেছো যে তাদের যে হাঁটু, এটা একদম মনে হচ্ছে যে মাটির সাথে স্পর্শ করে যাচ্ছে। চাকা লাগানো,
জি স্যার। তার মানে তারা উলম্বের সাথে কি অল্প কোণে হেলে যায় না অনেক বেশি কোণে হেলে যায়? বেশি কুলে। অনেক অনেক বেশি। বেশি। কোণে হেলে। কেন হেলে যায়? কেননা তারা অনেক হাই স্পিডে তারা গতিশীল থাকে। তাহলে স্পিড যদি বেশি হয় তাহলে থেটার মানটা বেশি হবে, আর আর এর মানটা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে থেটার মানটা কি হবে? বেশি হবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবারে একটা অঙ্ক করো। ধরো আমি বলে দিলাম যে তোমার এখানে সাইকেল সহ আরোহীর যে ভর, এটা আমি বলে দিলাম ধরো m ইজ ইকুয়াল টু 200 কেজি। ধরো m ইজ ইকুয়াল টু 200 কেজি। আচ্ছা, এবার বাঁকের যে ব্যাসার্ধ সেটা বলা হলো r ইকুয়াল টু ধরো 20 মিটার, বাঁকের ব্যাসার্ধটা। আচ্ছা, এবারে কত দ্রুতিতে বাঁক নিচ্ছে সেই দ্রুতির মানটা বলা হলো ধরো v ইকুয়াল টু বলে দিলাম ধরো 15 মিটার পার সেকেন্ড এই দ্রুতিতে বাঁক নিচ্ছে। তাহলে উক্ত স্থানে নিরাপদে বাঁক নেওয়ার জন্য তোমার আরোহীকে কত উলম্বের সাথে কত কোণে হেলে চালাতে হবে? উক্ত স্থানে নিরাপদে বাঁক নেওয়ার জন্য আরোহীকে কত কোণে হেলে চালাতে হবে? তাহলে কার মানটা চাওয়া হয়েছে? 48.9 ডিগ্রি। এটার মান চাওয়া হয়েছে। তাহলে 48.94 ডিগ্রি করে বের করেছে অলরেডি। তাহলে tan θ ইকুয়াল টু v স্কয়ার বাই r, যে সমীকরণটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে tan θ দ্যাট ইজ ইকুয়াল টু v স্কয়ার ডিভাইডেড rg। এবার এখানে v এর মান জানা, r এর মান জানা, আর g এর মান তো জানো। g ইজ ইকুয়াল টু কত ধরবে? দেওয়া না থাকলে 9.8, আর অঙ্কে যদি দেওয়া থাকে তাহলে সেই মানটা তুমি ব্যবহার করবে। আমি একটু রাউন্ড ফিগার এখানে নিলাম, 10 নিলাম। তাহলে আমরা এখানে জি এর মানটা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি আমরা এখান থেকে থিটা বের করতে পারবো না? জি স্যার। তাহলে এই 50 ডিগ্রি। আচ্ছা 50 ডিগ্রি। তার মানে উত্তর স্থানে নিরাপদে বাঁক নেওয়ার জন্য তোমাকে উলম্বের সাথে কত কোণে হেলে চালাতে হবে? এই যে উলম্বের সাথে কত কোণে হেলে চালাতে হচ্ছে? উত্তর হচ্ছে 50 ডিগ্রি কোণে। 50 ডিগ্রি কোণে। এত ডিগ্রি কোণে হেলে চালাতে হবে। সো দ্যাট ইজ দ্য অঙ্ক। আরো অঙ্ক করবে তোমরা, হ্যাঁ? আচ্ছা, এবারে বলো তো এখান থেকে আমরা এখানে কেন্দ্রমুখী বলের মানটা কত বের করতে পারি না? কেন্দ্রমুখী বলের মানটা কত? Fc ইকুয়াল টু m v স্কয়ার ডিভাইডেড r। তাহলে m এর মানটা এই যে জানা আছে 200 কেজি, v এর মানটা জানা, r এর মানটা জানা। তাহলে ক্যালকুলেশন করলে কেন্দ্রমুখী বল কত তৈরি হচ্ছে সেটা কিন্তু বের করা যায়। সৃজনশীল প্রশ্ন এইভাবে তৈরি করা হয়। দেখো বুঝতে পেরেছো কিনা? জি জি স্যার। 2250 হয়। আচ্ছা 2250 যেটা হয় সেটা করবে। তাহলে এই অঙ্কের ডাটাগুলো থেকে তোমার থিটার মানটা বের করবে আর কেন্দ্রবিমুখী বলের মানটা বের করবে। তাহলে এটা কোন চাকার গাড়ি ক্ষেত্রে আমরা বের করলাম? 2 চাকা। 2 চাকার গাড়ি। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশে যে রাস্তাঘাটগুলো, হাইওয়ে যেগুলো আছে, জাতীয় যে ন্যাশনাল রোড গুলো আছে, যেমন ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে রাজশাহী, তো এই রাস্তাগুলোর ক্ষেত্রে যে গাড়িগুলো দূরপাল্লার যে গাড়িগুলো, এই গাড়িগুলো যখন বাঁকের স্থানে বাঁক নেয়, রাস্তা তো বিভিন্ন জায়গায় বক্রতা আছে, তাই না? এই বাঁকের স্থানে যখন বাঁক নেয় তখন গাড়ির স্পিড কি তারা অনেক কমিয়ে দেয় নাকি হালকা কমিয়ে তারা বাঁক নেয় বলো তো? চাকা হালকা কথা অস্পষ্ট, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। কমিয়ে বাঁক নেয়। শুধু হালকা কমাইছে। শুনলাম। তাহলে ওখানে স্পিডের মান হালকা কমিয়ে তারপরে তারা বাঁক নেয়। তার মানে কিন্তু তার স্পিডের মান কিন্তু অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এই স্পিডের মান বেশি থাকার কারণে তোমার এখানে যে কেন্দ্র বিমুখী বলের যে মানটা এম ভি স্কয়ার বাই আর, এই বলের মানটা ওই জায়গাগুলোতে ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যায় বলে সেই ক্ষেত্রে ওই ঘর্ষণ বলটার কেন্দ্র বিমুখী বলকে যোগান দিতে পারে না। তখন কিন্তু দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়ার জন্য তথা কেন্দ্র বিমুখী বলকে যোগান দেওয়ার জন্য তখন এই হাইওয়েতে যে রাস্তাগুলো, ইভেন রেল লাইনের ক্ষেত্রেও এই ক্যালকুলেশনটা আছে। এই হাইওয়েতে যে রাস্তাগুলো তৈরি করা হয়, এই রাস্তাগুলো তোমার ভিতরের অংশটা একটু উঁচু থাকে আর বাইরের অংশটা একটু উঁচু করে তৈরি করা হয়। ভিতরের অংশটা নিচু আর বাইরের অংশটা উঁচু, অর্থাৎ সমতল রাস্তা এইটা, আমার দুই হাতটা হচ্ছে সমতল রাস্তা। এখন বাঁকের স্থানে গেলে দেখা যাবে হাইওয়ে গুলোতে ভিতরের অংশ থেকে বাইরের অংশ একটু উঁচু হয়ে যায়, একটু উঁচু করে তৈরি করা হয়। এই যে ভিতরের অংশ থেকে বাইরের অংশটা যে উঁচু করে তৈরি করা হলো, এই ঘটনাটাকে বলা হয় ব্যাংকিং অফ রোডস বলা হয়। এটাকে বলা হয় ব্যাংকিং অফ রোডস, BANKING। তো ব্যাংকিং অফ রোডস কেন করা হয় তার কারণটা হচ্ছে ওখানে কেন্দ্রমুখী বলটা তৈরি করার জন্য তোমার এই ব্যাংকিং অফ রোডস এটা তৈরি করতে হবে। ব্যাংকিং অফ রোডস এর কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে তোমার ভিতরের অংশ হতে বাইরের অংশটা কিছুটা উঁচু করে তৈরি করতে হয়।
কেন তৈরি করতে হয়? এই তৈরি করার কারণটাই হচ্ছে যে তোমার ওখানে কেন্দ্র বিমুখী বলটাকে যোগান দেওয়ার জন্য। ঠিক আছে, এই কেন্দ্র বিমুখী বলকে যদি তুমি যোগান দিতে না পারো তাহলে কিন্তু গাড়িটার ওখানে দুর্ঘটনা ঘটবে। আচ্ছা, তাহলে এখন এটা এই যে তাহলে এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কেন্দ্র বিমুখী বলকে যোগান দেওয়ার জন্য তোমার উক্ত স্থানে ভিতরের অংশ থেকে বাইরের অংশের রাস্তাটা যে উঁচু করে তৈরি করা হয়, এই ঘটনাকে বলা হয় ব্যাংকিং অফ রোডস। তো 2 চাকার গাড়ি ক্ষেত্রে তো তুমি আরোহী সহ হেলে চালাইতে পারতেছো, কিন্তু 4 চাকার গাড়ি ক্ষেত্রে বা 3 চাকার গাড়ি ক্ষেত্রে কি ওখানে হেলে চালানো সম্ভব? তুমি গাড়ির ভিতরে যে যাত্রী আছে তারা হয়তো হেলে যেতে পারে, কিন্তু গাড়িকে কি হালানো সম্ভব? একটা ট্রেনকে কি হালানো সম্ভব? সম্ভব না। এই জন্য তোমার কি করা হয়, রাস্তাটাকে ডিজাইন করে তৈরি করা হয়। কি ডিজাইন? যে ভিতরের অংশটা নিচু থাকে আর বাইরের অংশটা একটু উঁচু করে তৈরি করা হয়। তার মানে ভিতরের অংশ থেকে বাইরের অংশ যে একটা অ্যাঙ্গেল করে কিন্তু তৈরি করা হচ্ছে, একটু উঁচু করে তৈরি করা হচ্ছে। সমতল রাস্তা থেকে এই যে এই অবস্থা থেকে যতটুকু উঁচু করে তৈরি করতেছে, এই যে অ্যাঙ্গেলটা থিটা, এটাকে বলা হয় ব্যাংকিং কোণ। আর যতটুকু উঁচু করতেছে এটা হচ্ছে হাইট। তো সেটা এখন আমাদের ক্যালকুলেশন করে এখানে দেখাতে হবে। আচ্ছা, তো সেটার জন্য দেখো আমি আলাদা একটা চিত্র দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমরা, এটা হচ্ছে সেই সমতল রাস্তাটা, হ্যাঁ, এটা হচ্ছে সমতল রাস্তা, এটা হচ্ছে ভিতরের অংশ আর এটা হচ্ছে বাহিরের অংশ। এখন এই সমতল রাস্তায় ক্ষেত্রে যেহেতু আমরা 4 চাকা বা 3 চাকার গাড়ি ক্ষেত্রে আমরা গাড়িকে হালাইতে পারতেছি না, যার জন্য আমরা এখানে কি করব, রাস্তাটাকে ভিতরের অংশ থেকে বাহিরের অংশ একটু উঁচু করে তৈরি করতে হবে। এখন যতটুকু উঁচু করে তৈরি করলাম এইটাকে নামকরণ করলাম এইচ। আর এখানে ভিতরের অংশ থেকে বাহিরের অংশ উঁচু করার কারণে এখানে যে ব্যাংকিং কোণ তৈরি হয়েছে এটাকে নামকরণ করেছি আমরা থিটা। আচ্ছা, এবার আমরা এখানে একটা রেল লাইন দিয়ে আমি ক্যালকুলেশন একটু দেখাই। ধরো এটা একটা রেল লাইন, এইটা ধরো আর একটা রেল লাইন। বাংলাদেশের রেল লাইন কত প্রকারের আছে বলো তো? এটা হচ্ছে মিটার গেজ আর একটা ব্রড গেজ। এটা হচ্ছে মিটার গেজ আর একটা ব্রড গেজ। মিটার গেজের ক্ষেত্রে এই লাইন থেকে এই লাইনের মধ্যবর্তী যে দূরত্ব এটা 1 মিটার থাকে, 1 মিটার। আর ব্রড গেজের ক্ষেত্রে 1 এর চেয়ে বড় থাকে, 1 এর চেয়ে বড় থাকে, সরি 1 এর চেয়ে বড় থাকে, 1 মিটারের চেয়ে বড়, ওইগুলো হচ্ছে ব্রড গেজ। আচ্ছা, এখন এই জায়গায় ধরো একটা গাড়ি আছে, ধরো এটা একটা গাড়ি, এটা ধরো একটা গাড়ি। আচ্ছা, এখন বলো তো বাহিরের দিকে কি বল তৈরি হবে? কেন্দ্র বিমুখী বল এফ। এই গাড়িটার যে ওজন সেটা কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে, দ্যাট ইজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এমজি। এটাকে আমরা উপরের দিকে দেখাই। আচ্ছা, এবারে প্রতিক্রিয়া বলটা, গাড়িটা কিন্তু এখন ওখানে হেলে যাবে, গাড়িটা ওই বাঁকের স্থানে গেলে কিন্তু সোজা থাকবে না, কি হবে? বাঁকের স্থানে গেলে গাড়িটা হেলে যাবে কিন্তু। তাহলে হেলে যাওয়ার কারণে এটার উপরে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হবে, এই প্রতিক্রিয়া বলটা এই যে এই উপরের দিকে কাজ করবে। আচ্ছা, আমি একটু মুছে দেখাই এখানে। আচ্ছা, তাহলে এইটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তোমার যেহেতু থিটা, এই অ্যাঙ্গেল যেহেতু থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এগুলো করানো হয়েছে, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। এটা যদি থিটা হয় তাহলে তার বিপরীত অ্যাঙ্গেল এটা তৈরি হচ্ছে না, তাহলে এটাও কি হবে? থিটা হবে। তাহলে এখন দেখো তো প্রতিক্রিয়া বল কি সোজা আছে নাকি ওই স্থানে যাওয়ার কারণে প্রতিক্রিয়া বলটা বাঁকা হয়ে গেল? বাঁকা হয়ে গেছে। তাহলে বাঁকা হওয়ার কারণে কি ঘটনা ঘটতেছে? এখন দেখো, এই যে দেখো এই ঘটনা ঘটতেছে, আর এর দুটো কম্পোনেন্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে আর কস থিটা আর এই বরাবর একটা উপাংশ তৈরি হচ্ছে, দ্যাট ইজ আর সাইন থিটা। এখন বলো তাহলে এখন কি ঘটনা ঘটতেছে এখানে বলো? এই চিত্র থেকে কি আমরা এখন লিখতে পারি না যে আর সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল এফ দ্যাট ইজ ইকুয়াল টু r আর আর cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mg। তাহলে এই সমীকরণটাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে ওই ক্যালকুলেশনটা কিন্তু এখানে চলে আসবে, tan থিটা ইকুয়াল টু স্কয়ার ডিভাইডেড rg। তাহলে এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা এখানে ব্যাংকিং কোণ থিটা কত হবে এই থিটার মানটা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবারে কতটুকু তুমি উঁচু করে তৈরি করেছো? এই যে এই ভিতরের অংশ থেকে বাইরের অংশটা কতটুকু উঁচু করে তৈরি করলা, সেটা কত নামকরণ করেছো? এইচ। আর এই রাস্তার যে প্রশস্ততা, এই যে রাস্তার প্রশস্ততা যদি এই যে আমি এই কালারে এই কালার দিয়ে দেখাচ্ছি, এই প্রশস্ততা যদি ডি হয় তাহলে কি আমরা লিখতে পারি বলো তো? সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লিখতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে কি বের করব? থিটা বের করব, ব্যাংকিং কোণটা বের করব, সেই থিটার মানটা আমরা এখানে অ্যাপ্লাই করব, করে
আর মিটার গেজ যদি হয় তাহলে ডি এর মান কত লিখবো আমরা? মিটার গেজ হলে ডি এর মান হচ্ছে 1। তাহলে উক্ত স্থানে ওই ট্রেনটিকে নিরাপদে বাঁক নেওয়ার জন্য ভিতরের লাইন থেকে বাইরের লাইন কতটুকু উঁচু করে তৈরি করতে হবে, সেই হাইটের মানটা কি ওখান থেকে পেয়ে যাবে। তাহলে হাইট কত ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এবার একটা কন্ডিশন স্যার আমার হচ্ছে যেটা ডি ধরলাম উপরেরটাকে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার প্রশস্ততা, এটা এটা কিন্তু একটা মূল রাস্তা, কিন্তু রাস্তা কিন্তু এইটা না, তুমি উঁচু করে তৈরি করেছো, এটা হচ্ছে এখন রাস্তা। তাহলে এটাকে বলা হচ্ছে রাস্তার প্রশস্ততা। রেল লাইন হলে দুটি রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব, আর নরমাল রাস্তা হলে রাস্তার তোমার প্রশস্ততা বলা হয় এটাকে। আচ্ছা, এবারে যদি থিটার মানটা লেস দ্যান অর ইকুয়াল টু 4 ডিগ্রি হয়, তখন ট্যান থিটা আর সাইন থিটার মানটা কিন্তু পরস্পর সমান হয়। এই ম্যাথগুলো তোমরা একটু দেখবে। আচ্ছা, সাইন থিটা আর ট্যান থিটা, সাইন থিটা আর ট্যান থিটা পরস্পর কি হবে? সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এখানে সাইন থিটা লিখবো, আর এটা ছিল 4 ডিগ্রি। তো ট্যান থিটা মানে কত? ভি স্কয়ার ডিভাইডেড আর জি, দ্যাট ইজ ইকুয়াল টু, একেবারে সমান না, প্রায় কাছাকাছি আর কি। আচ্ছা, তা আর সাইন থিটার সমান আমরা কি জানি? এইচ ডিভাইডেড ডি, এই যে এদিকে বের করা হয়েছে, এই যে এটা। তাহলে আমরা ফাইনালি এখান থেকে দেখো লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু, 1 মিনিটের কম সময় আছে, এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি স্কয়ার ডি ডিভাইডেড আর জি। তাহলে এই সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা এইচ বের করতে পারি। কিন্তু প্রশ্ন হলো, এই সমীকরণটা কি সবসময় ব্যবহার করা যাবে বলো তো? না স্যার, যখন কেন যাবে কোণটা না? 4 ডিগ্রি সমান হবে কেননা 4 ডিগ্রি বা তার চেয়ে ছোট না হলে ব্যাংকিং কোণ, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না।